হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস #PSC। চলো আবার আজকে আমরা আলোচনা করব এইচসি বর্মা সলিউশনস চ্যাপ্টার 2 অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যে পোর্শনসটা রয়েছে। আর সেই পোর্শনসটা তোমাদের মোটামুটি আমি 19 পর্যন্ত, চ্যাপ্টার 2 এর 1 থেকে 19 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে 20 থেকে স্টার্ট হবে, দেখি কতটা কমপ্লিট আজকে। আশা করছি পুরোটাই কমপ্লিট করার। তবে আজকে যাক স্টার্ট করব আমরা কোশ্চেন নাম্বার 20 দিয়ে। কোশ্চেন নাম্বার 20টা একটু পড়ে নেবে। ড্র এ গ্রাফ ফ্রম দ্য ফলোয়িং ডাটা। স্ক্রিনে দেখো দেখা যাচ্ছে কোশ্চেন্সটা তোমরা প্রথমে টুকে নেবে, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন্সটা কপি করার পর তোমরা যেটা করবে সেটা হচ্ছে কোশ্চেন্সটা ভালো করে পড়ো, কারণ এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল কনসেপ্টসের ওপর রয়েছে। গ্রাফ বা ফাংশনস, একটা অ্যালজেব্রিক ফাংশনস আছে y = 4x²। তো প্রথমে গ্রাফটা অ্যাকিউরেট রেজাল্ট পেতে তোমাদেরকে গ্রাফ পেপার ইউজ করতে হবে, এবং হাউ টু ড্র আ পার্টিকুলার গ্রাফ উইথ 2 ভ্যারিয়েবল x অ্যান্ড y। তোমরা মোটামুটি ক্লাস 9-10-এ এগুলো শিখে থাকবে যে একটা গ্রাফ কীভাবে আমাদেরকে ড্র করতে হবে। তো গ্রাফটা ড্র করার পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ড্র এ গ্রাফ from the following data. Draw tangents at x = 2, 4, 6 and 8. এবার আমি যদি এইদিকে x কোঅর্ডিনেটটা নিয়ে নিই, x অ্যান্ড y কোঅর্ডিনেট যদি এইদিকে নিই, তাহলে গ্রাফটা কেমন আসছে 4x²। আমরা দেখবে প্রথমে একটা গ্রাফের ভিডিও করেছি ম্যাথামেটিক্যাল টুল পোর্শনে, ফার্স্ট ভিডিওটাই সম্ভবত গ্রাফিক্যাল ভিডিও। তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখবে। আর আমি তোমরা ম্যাথামেটিক্যাল টুল মানে প্লে লিস্টে গিয়ে ম্যাথামেটিক্যাল টুল পোর্শনটা চেক করলেই এটা পেয়ে যাবে। তো এটা তোমরা করে ফেলো, ঠিক আছে? দেখে নেবে গ্রাফটা, তাহলে তুমি বুঝতে পারবে যে প্যারাবোলিক ফাংশন বা হাই প্যারাবোলিক ফাংশন বা যদি স্ট্রেট লাইন ইকুয়েশনস হয় তাহলে গ্রাফগুলো কেমন হয়। y = 4x² সামথিং, সাপোজ y = x² মানেই হচ্ছে y সিমেট্রিক গ্রাফ। y = -x², তার মানে এইরকম আসবে y = -x² যদি হয়। আবার x = y² হলে এইদিকে আসবে x = y²। আবার যদি মাইনাস হয় তাহলে এইদিকে আসবে। তো এখানে স্লোপটা একটু কম্পারেটিভ। দেখো একটা জিনিস চিন্তা করতে হবে, y = x² গ্রাফটা সাপোজ এইরকম, তাহলে y = 4x² গ্রাফটা কী হবে? স্লোপ বেশি হবে। স্লোপটা চেঞ্জিং, যে স্লোপটা প্রত্যেকটা মোমেন্টে যে ওর নতিটা চেঞ্জ হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। যে y = x², যেমন আমি যদি বলি y = x গ্রাফটা এইরকম, তাহলে তোমার এটা তো পজিটিভ। তা y = 2x গ্রাফটা কেমন? এরকম নিশ্চয়ই হবে না, একটু স্লোপ বেশি। 4xটা আর একটু স্লোপ বেশি। এইভাবে স্লোপ মানেই হচ্ছে কি ডিফারেন্সিয়েশন। আমরা ডিফারেন্সিয়েশনে যে রেট মেজার করছি তার এটা ভ্যারি করবে। আচ্ছা যাই হোক, y = x² এর গ্রাফটা আমি ড্রয়িং করলাম, তুমি ড্রয়িং করবে গ্রাফ পেপারে, ঠিক আছে? তো গ্রাফে করার পর এরকম পাবে একটা গ্রাফ, ঠিক আছে? তাহলে গ্রাফ পেলাম y = x²। কী করে পাবো? 1-এ 2, 2-তে 8, 1 যখন নেবে তখন এটা 2 হবে, মানে একটু স্লোপটা বেশি। তুমি বুঝতে পারছো, 1 যদি আমি এতটা নিই তাহলে 1, 2 এখানে, 1-এ 2 এখানে পয়েন্টটা। তারপর হচ্ছে 2-তে 8, মানে বুঝতে পারছো কেমন গ্রাফটা? এরকম গ্রাফটা ঠিক নয়, এরকম গ্রাফ পাবে একটা, এইরকম আছে, অনেক স্লোপ বেশি। এইবার তোমাকে বললো গ্রাফটা কিন্তু গ্রাফ পেপারে করতে হবে, ঠিক আছে? এরকম বোর্ডে আমি যেমন বোর্ড ওয়ার্ক করছি এরকম নয়, গ্রাফ পেপার ইউজ করবে। গ্রাফ পেপার, তা গ্রাফ পেপারের মধ্যে করতে হবে গ্রাফটা। তা এরকম একটা গ্রাফ পেলাম, এবার কোনো একটা স্পেসিফিক পয়েন্টে তুমি কি করবে, এরকম করে স্লোপ করে এখান পর্যন্ত বাড়িয়ে দেবে, নিয়ে তারপর একটা ট্রায়াঙ্গেল নেবে, ঠিক আছে? নিয়ে এখান থেকে থিটা করে ট্যান থিটা ক্যালকুলেট করবে, অ্যাকিউরেট রেজাল্ট পাবে। নিয়ে ট্যান থিটা = এখানের দেখবে ভ্যালুটা কত আছে, এখান থেকে এতটা নেবে, আর এই যে পোর্শনটা এখান থেকে এতটা নেবে, নিয়ে Δy/Δx নেবে ওই মোমেন্টে, ওই পয়েন্টটাতে। ওই পয়েন্টটা মানে বুঝতে পারছো, x = 2 পয়েন্টে একটা ট্যানজেন্ট স্পর্শক টেনে নেবে, বাংলা এটাকে বলছে স্পর্শক। তো স্পর্শক টানার পর সেটা এক্স অ্যাক্সিসে যেন এক্স অক্ষটাকে ক্রস করে অতটা যাবে, তারপরে সেখান থেকে ট্যান থিটা নেবে। আবার বললো এখানে কত, তাহলে আবার এখানে একটা ট্যানজেন্ট ড্র করবে এরকম, আবার এখানে ট্রায়াঙ্গেল নেবে একটা, ঠিক আছে? নিয়ে এইদিকে Δy/Δx নেবে, তাহলে এখানে আবার ট্যান থিটা 2 পেয়ে যাবে তুমি, মানে ওই পয়েন্টের স্লোপটা। এবং অ্যাকচুয়ালি স্লোপটা পাবে কোথায়? যে স্লোপটা তুমি ক্যালকুলেট করবে সেটা হয়ে যাবে y = মানে তোমার স্লোপ মানে Δy/Δx
ইকুয়াল টু হচ্ছে, আর যদি স্মল ইনক্রিমিনেন্ট ক্যালকুলেট করি অ্যাট অ্যান ইনস্ট্যান্ট, তখন ডিস্টেন্সটা খুব ছোট হলে আমরা কি নিয়ে নিই, ডি নিয়ে নিই, ডিএক্স। তার মানে এটাকে ডিফারেন্সিয়েট যদি করি ফাংশানটাকে, তার মানে ডিডিএক্স অফ ফাংশানটা কত আছে, 2x স্কোয়ার। দেখো 2x স্কোয়ার ডিফারেন্সিয়েশন তো তোমাকে জানতে হবে, 2 হয়ে গেল, আর এইটা 2টা কত হয়ে যাচ্ছে 2x, তার মানে হচ্ছে 4x মানে ওই পয়েন্টে, এই পয়েন্টে যেখানে x ইকুয়াল টু 2 যে পয়েন্টটা, হ্যাঁ এক্স কোঅর্ডিনেটের, সেই পয়েন্টে যে স্লোপটা তুমি পাবে, সেই স্লোপটা হয়ে যাবে এক্সের জায়গাতে 2, মানে 8 হয়ে যাবে, 8 স্লোপটা। এবং এইটা দিয়ে তোমাকে ভ্যারিফাই করতে হবে, তাই এটা পুরোটাই কিন্তু নিজে করার ব্যাপার। হ্যাঁ, গ্রাফ করতে পারলেই করতে পারবে। আর গ্রাফ কি করে করতে হবে, তার তো ডাটা দেওয়া আছে 1 2 2 8 2 3 18 432। তোমরা একটা গ্রাফ পেপার নিয়ে অ্যাক্সিস ড্র করবে, অ্যাক্সিস করার পর তুমি 1 ইউনিট নেবে, এইদিকে 2 ইউনিট, আবার 2 ইউনিট 8 ইউনিট, আবার 3 18 4 32 নিয়ে গ্রাফটা টানবে। এবার দেখে নেবে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে তোমাকে বলছে এক্স ইকুয়াল টু 2তে স্লোপ কত, তাহলে 2 পয়েন্টটা, ঠিক আছে, 2 পয়েন্টটা কোথায় মিট করলো সেই পয়েন্টে একটি ট্যানজেন্ট ড্র করবে। 2 পয়েন্টটা যেমন এক্স ইকুয়াল টু 2 পয়েন্ট, তাহলে 2 পয়েন্টটা সোজা একটা লাইন টানবে, সেখানে গ্রাফটা কোথায় মিট করলো দেখবে, সেখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করবে, ট্যানজেন্ট করার পর এখানে টাচ করবে, একটা পয়েন্ট দিয়ে যাবে, এটা দুটো পয়েন্ট দিয়ে শিফটিং হয়ে যেতে পারে এইদিকে, সেক্ষেত্রে অ্যাকুরেট রেজাল্ট পাবে না। বাস রেজাল্ট যেটা পাবে তুমি লিখবে রেজাল্টটা সবসময়। এই রেজাল্টটা স্লোপ ক্যালকুলেট করার পর যে রেজাল্টটা পাবে, এই রেজাল্টের সাথে ম্যাচ করলো না সাপোজ, তাও তোমার একটা আইডিয়া আসবে যে স্লোপটা ড্রয়িং করার ভুলটা কোথায় আমার। একটা স্লোপের স্লোপ থেকে, একটা স্লোপ গ্রাফের স্লোপ থেকে কিভাবে আমি ওই পয়েন্টের চেঞ্জগুলো পাচ্ছি, চেঞ্জ ওয়াই বাই এক্সের যে চেঞ্জটা কতটা হয়েছে এই গ্রাফটার, এখানটা আমি যদি স্লোপ করি তাহলে আমি কী পাবো, এইটা বাই এইটার রেসপেক্টে ওই পয়েন্টে চেঞ্জ কতটা হয়েছে, মানে কতটা কার্ভেচার, ওই পয়েন্টের কার্ভেচারটা কতটা এই পয়েন্টের, তো সেটা ভ্যারি স্মল। ওই জন্য আমরা কী করবো, ডি বাই ডিএক্স, কারণ গ্রাফ তো একটু 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 করে চেঞ্জ হচ্ছে, এই পয়েন্টের চেঞ্জিংটা আমি বের করছি। কোনো একটা স্পেসিফিক পয়েন্টের স্লোপ মানে কি, ওই পয়েন্টের y coordinated change with respect to x coordinate, মানে differentiation of x with respect to a differentiation of y coefficient, differential coefficient with respect to x, মানে ddx of 2x square। তো এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এমনি দেখে হয়তো খুবই সিম্পল মনে হচ্ছে, একটা গ্রাফ ড্র করবো, গ্রাফ করার পর কোনো একটা পয়েন্টে আমি স্লোপটা ক্যালকুলেট করলাম, ইট ইজ টু ইজি তোমার মনে হতে পারে, কিন্তু কনসেপ্টের ভেতরে একটু ঢুকলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এটা খুব একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এবং সেখানের যে পরিবর্তনটা, আমি যদি এখান থেকে এখানের পরিবর্তন কতটা, এখানের পরিবর্তনটা তো তুমি মেজার করতে পারবে না এইভাবে, তা কোনো একটা স্পেসিফিক জায়গায় কার্ভেচারের প্রতিটা পয়েন্টে যে চেঞ্জগুলো সেটা তুমি বুঝতে পারবে স্লোপটা থেকে। যে হ্যাঁ আমি যদি দুটো পয়েন্ট নিয়ে কম্পেয়ার করি তাহলে এই জায়গার আর এই জায়গার স্লোপটার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছ, যে এইটা অনেক বেশি, এটা অনেক কম, এটা অনেক বেশি, ইন দ্য সেন্স স্লোপটা ইনক্রিজ করছে, ডেল্টা ওয়াই অনেক বেশি ডেল এক্সের রেসপেক্টে, মানে এটার যে চেঞ্জ তার রেসপেক্টে এইটার চেঞ্জটা বেশি, মানে এই পয়েন্টের স্লোপটা বেশি এই পয়েন্টের থেকে। হ্যাঁ, এই যে স্লোপ সম্পর্কে একটু নলেজ দরকার আছে। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনে এই অ্যাপ্লিকেশন করতে গেলে এটা সম্পর্কে দরকার আছে, কারণ ডিফারেন্ট ভ্যালু চেঞ্জ করে। পরে নিউমেরিক্যালসটা আমরা দেখব যে এরকমই একটা কনসেপচুয়াল পোর্শন রয়েছে, যেখানে আমরা কোনো একটা স্পেসিফিক ভ্যালুর রেসপেক্টে আরেকটা স্পেসিফিক ভ্যালুর যে চেঞ্জ সেটা দেখার চেষ্টা করব। হ্যাঁ, দেখি কি হচ্ছে, কত 10 মিনিট। আচ্ছা চলো, তো নেক্সট আমরা যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে 21-এরটা, কোশ্চেন নাম্বার 21-এ কী বলেছে দেখে নিই। বলেছে কার্ভ ইজ রিপ্রেজেন্টেড বাই ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। তার মানে দেখো ডেল্টা ওয়াই ইকুয়াল টু চেঞ্জ যদি আমি করি, অবভিয়াসলি এক্সটাও চেঞ্জ হবে কি না, অবশ্যই চেঞ্জ হবে। তার মানে ডেল্টা ওয়াই ইকুয়াল টু দিস, মানে ওয়াই এর রেসপেক্টে আমি যে চেঞ্জটা ক্যালকুলেট করছি, মানে আমি যদি এটা অ্যাডই করি, মনে করো ডেল্টা ওয়াই প্লাস ডেল ওয়াই করলাম, তার মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, সাইন অফ এক্স প্লাস ডেল এক্স প্লাস অফ সাইন এক্স, মানে ওয়াই প্লাস ডেল এক্স একটু চেঞ্জ হলো, তাহলে এই পোর্শনের চেঞ্জ প্লাস দিস ওয়ান, তাই তো
তার মানে ডেল্টা ওয়াই ওয়াই প্লাস ডেল ওয়াই, সরি এক মিনিট। তাহলে আমরা আরেকবার ফাংশনটা লিখে নিই। ওয়াই ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স, তার মানে এটাকে আমি চেঞ্জ করলাম স্মল পোর্শন, দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন দ্য এক্স ইজ এক্স প্লাস ডেল এক্স। হ্যাঁ, চেঞ্জ ইন দ্য এক্স ইজ এক্স প্লাস ডেল্টা এক্স। তার মানে আমি এখানে বলতে পারি যে ডেল্টা ওয়াই পরিবর্তনটা সমান ফাংশনটা ডেল্টা এক্স অ্যান্ড দেন ওয়াই মানে কতটা, ওয়াই মানে হচ্ছে হ্যাঁ এটা মানে সাইন এক্স, এটা ঠিক আছে। এবার তুমি দেখো ভ্যালুটা দেওয়া আছে, সাইনের ভ্যালু দেওয়া আছে। সাইন বলেছে ইফ এক্স ইজ চেঞ্জ ফ্রম π/3 টু দিস ওয়ান, তার মানে সাইন অফ π/3 প্লাস π/100 মাইনাস সাইন π/3 মানে কত 60 ডিগ্রি, তাই তো π/3 এটা ক্যালকুলেট করে নাও ভ্যালুটা। ব্যাস ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন ওয়াই, তাহলে ডেল ওয়াই চেঞ্জটা পেয়ে যাবে। কত চেঞ্জ ডেলটা মানে হচ্ছে চেঞ্জটা কতটা, এর চেঞ্জ বোঝায়। তো এটা আশা করি 21-এর দেখে নাও কি আনসার দেওয়া আছে দেখে নিই। 21-এ 0.015 এই আনসারটা চলে আসবে তোমার 0.01 ঠিক আছে। 21 কোথায় দেখলাম, হ্যাঁ 0.0157 এরকম আনসার আসবে দেখো তোমার, ঠিক আছে। এটা ক্যালকুলেট করে নেবে, এটা মাইনাস সাইন অফ π/3 তোমার আনসারটা এসে যাবে। নেক্সট কোশ্চেন্সটাই আমরা যাব, কোশ্চেন নাম্বার 22টা একটু বলে নিই। 22টা কনসেপ্টটা কি বলেছে একবার পড়ে নিই, ঠিক আছে। বলেছে দ্য ইলেকট্রিক কারেন্ট ইন এ আরসি সার্কিট ইজ গিভেন বাই, আচ্ছা ইলেকট্রিক কারেন্ট তো চেঞ্জ হয় না কারেন্টটা ফিক্স থাকে কি, সেটা আমাদেরকে আগে জানতে হবে। আরসি সার্কিটটা কি সেটাও তো মুশকিল বোঝানো, হ্যাঁ যাই হোক। কনস্ট্যান্ট প্যারামিটার্স অফ দ্য সার্কিট, ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ কারেন্ট অ্যাট t = 0, t = RC অ্যান্ড t = 10 RC। ঠিক আছে চলো অঙ্কটা করে ফেলি। তাহলে কারেন্টের চেঞ্জটা ক্যালকুলেট করতে হবে। চেঞ্জ বলতে di/dt, কারেন্টের চেঞ্জটা ক্যালকুলেট করতে হবে। দেখে নাও একটা জিনিস বলি, প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে অল্টারনেটিং কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট যখন হয়, যেমন আমি যদি এখানে একটা ক্যাপাসিটার মানে তোমরা তো এখন বুঝবে না ক্যাপাসিটার কি, কারণ তোমাদের এটা 12-এর একটা পোর্শনস, তবু বলে রাখি। ফ্যান দেখেছো, ঠিক ফ্যানের ওপরে একটা সিলিন্ডারের মতো থাকে, ঠিক আছে, ওইটাকে বলে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। ফ্যানের ওপরে মানে অনেকটা কি বিস্কুটের প্যাকেটের মতো। আমরা অনেক সময় স্কুল গেলে কি করি, একটা বিস্কুটের প্যাকেট রাখি, খিদে পেলে একটু করে খেয়ে নিই। সেরকম ফ্যানের ওই ওপরে ওই সিলিন্ড্রিক্যাল যে পোর্শনসটা থাকে ওখানে ওই বিস্কুটের প্যাকেটটা আছে। ফ্যানের যখন মনে হয় যে আমার একটু টর্ক দরকার, হঠাৎ করে এনার্জি বেশি দরকার, ঘুরতে পারছি না, তখন ওখান থেকে একটা বিস্কুট খেয়ে নিল, বুঝতে পারছো, মানে চার্জ খেয়ে নিল, চার্জটা স্টোর হয়ে থাকে এখানে। তাহলে যেটা চার্জ জমা রাখে তার নামই হচ্ছে ক্যাপাসিটার। বা আমি বলতে পারি বিস্কুটের প্যাকেট মানে কি আমাদের জন্য সেটা কি এনার্জি। তাহলে যেটা এনার্জি স্টোর করতে পারে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড ফর্মেশন আছে, ঠিক আছে। আমার পকেটে 100 টাকা আছে, এটাও এনার্জি। আবার আমার 2টো বিস্কুটের প্যাকেট আছে, এটাও এনার্জি। তাহলে ফর্মেশনটা দেখতে হবে যে সেটা কি ফর্মেটে আছে। তো ওখানে কি ফর্মেটে এনার্জিটা আছে, এখানে তার টাকা থাকবে না, এটা তো SBI ব্যাংক নয়, তো এখানের মধ্যে থাকবে তোমার এনার্জির ফর্মেটে থাকবে, এবং সেটা ইলেকট্রিক ফিল্ডের এনার্জি হিসাবে থাকবে সি। এবং এখানে একটা রেজিস্ট্যান্স বলতে তোমরা মোটামুটি একটা আইডিয়া তোমাদের আছে যে অবস্ট্রাকশনস টু দ্য ফ্লো অফ কারেন্ট বা ইলেকট্রন ফ্লো বলতে পারি, যে কার্নেলগুলো থাকে, পজিটিভ কার্নেলগুলো ওই ফ্রি ইলেকট্রনগুলোকে টানে, তাই তো, বা কোলাইড করে ওগুলোর সাথে, তখন সেটা রেজিস্ট্যান্স অফার করে, সেটাই হচ্ছে অবস্ট্রাকশনস টু দ্য ফ্লো অফ ইলেকট্রন বললেও ভুল হবে, সেটা হোলসও হতে পারে। তো সেই যে চার্জ ফ্লোর যে অবস্ট্রাকশনস সেটাকে বলবো রেজিস্ট্যান্স, তা রোধ। যাই হোক, এখানের মধ্যে একটা কারেন্ট যখন তুমি দেবে, এখানের মধ্যে আরসি সার্কিটে একটা ইএমএফ আমি যখনই দেবো, তখন কি হবে, এখান থেকে চার্জগুলো গিয়ে এখানে জমা হবে, ঠিক আছে।
আস্তে আস্তে, মানে এইটা হচ্ছে তোমার রেস্টুরেন্ট, আর এখান থেকে বা এটা হচ্ছে তোমার এনার্জি সোর্স, তুমি যেখানে সার্ভিস করো সেখান থেকে ওই টাকাগুলো এনে এনে একটু 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 করে জমা করছো। মানে টাকা ইন দ্য সেন্স এখানে চার্জের কথা বলছি, আধান। এই আধানগুলো একটু একটু করে কিউয়ের মধ্যে জমা হচ্ছে, একটু একটু করে জমা হচ্ছে। তাহলে এই যে রেটটা, জমা হবার রেট মানে ডিকিউ বাই ডিটি বলবো এটাকে। কিউ মানে হচ্ছে চার্জ, তাহলে চার্জ জমা হবার যে রেট ডিডিটি অফ কিউ মানে হচ্ছে কারেন্ট। ডিডিটি অফ কিউ মানে কি? কারেন্ট। ডিকিউ বাই ডিটি, বা আমরা আই ইকুয়াল টু কিউ বাই টি পড়েছিলাম না, রেট অফ ফ্লো অফ চার্জ, আধানের পরিবর্তন, সময়ের সাপেক্ষে আধানের পরিবর্তন, সেটাকে কি বলে? কারেন্ট বলে। তো সেইটাই প্রবাহ মাত্রা ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। এখন হচ্ছে এই প্রবাহ মাত্রাটাও কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, ফ্লোটা চেঞ্জ হচ্ছে। কারেন্ট যেটা চার্জ জমা হচ্ছে তার রেসপেক্টিভ ফ্লো, যেহেতু দেখো চার্জটা তো ডিফারেন্ট ডিফারেন্ট যাচ্ছে, একটু একটু বেশি বেশি যাচ্ছে, কম কম যাচ্ছে, কম কম যাচ্ছে, কম কম যাচ্ছে, ঠিক আছে? তো এখানে যেমন চার্জ থাকবে সেরকম তো ফ্লো হবে, তো এই ফ্লো রেটটা ভ্যারি করে। ওই জন্য আমি প্রথমে এটাকে কি করব, এটাকে ডিফারেন্সিয়েট করে নেবো। তার মানে আমাকে করতে হবে ডিআই বাই ডিটি, সময়ের সাপেক্ষে প্রবাহ মাত্রার পরিবর্তন বলছে এটাকে। হ্যাঁ, কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, চেঞ্জ অফ ইন কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে সময়ের সাপেক্ষে কারেন্টের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কত হচ্ছে? আই নট এক্সপোনেনশিয়াল ফাংশনের কি করে হয় আমি বলে দিই একবার তবুও তোমাকে। ই টু দি পাওয়ার অফ দিস ইন্টু মাইনাস অফ 1/RC, ঠিক আছে? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। কি করে হলো তোমাকে একটু বলে নিই। ই টু দি পাওয়ার এক্স যদি হয় আর এটা যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে হয়ে যাবে ই টু দি পাওয়ার অফ এক্স। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা দেখে দেখে এখানে লিখবে, নি ডিডিএক্স অফ এক্স করবে, ডিডিএক্স অফ এক্স। এবার ডিফারেন্সিয়েশন যদি বলে এটাও জানি না, তাহলে তোমাকে ম্যাথামেটিক্যাল টুয়েলভ ক্যালকুলাসের ফার্স্ট ভিডিওটা তুমি দেখে নাও আমার, ঠিক আছে? ম্যাথামেটিক্যাল টুল প্লে লিস্টে গিয়ে ম্যাথামেটিক্যাল টুল থেকে দেখো, ওখানে প্রায় 8-10টা তোমার ভিডিওজ রয়েছে, সেখান থেকে ক্যালকুলাস পোর্শনটা দেখলেই তুমি বুঝতে পারবে। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স, এক্স মানে কত? 1, তো সো এটা 1 হয়ে গেল। কিন্তু যখনই তোমার ডিডিএক্স অফ মোর কথা হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তখন তোমাকে হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এখানে একটা -1 চলে আসবে, ঠিক আছে? মানে আমি ওপরের পোর্শনটির ডেরিভেটিভ নিচ্ছি। এবার তাও এটা থাকলো না, থাকলো ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার। তখন তুমি কি করবে? ই টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার ইন্টু 2x, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ নিতে হবে। আচ্ছা, এটাও থাকলো না, থাকলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু -2x হয়ে যাবে, ঠিক আছে? ডেরিভেটিভ। আচ্ছা, এটা বাদ দিয়ে তোমার এরকম থাকলো ই টু দি পাওয়ার x/2 থাকলো -x/2। তাহলে ই টু দি পাওয়ার -x/2 ইন্টু কী হয়ে যাবে? -1/2 হয়ে যাবে, কারণ ডিডিএক্স অফ এক্স মানে 1। সেম জিনিস এখানে হলো, দেখো আই নট ছিল, ই টু দি পাওয়ার অফ দিস মাইনাসটা পুরোটা বসিয়ে দিলাম, আর ডিডিটি অফ টি মানে কত? 1, সো মাইনাস অফ 1/RCটা আমি এখানে লিখে দিয়েছি, ব্যাস। এই ডেরিভেটিভটা প্রথমে তোমাকে কিন্তু বুঝতে হবে, ডেরিভেটিভ তো বুঝতেই হবে, ব্যাস। এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, এখানটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? চলো, ডেরিভেটিভ এক্সপোনেনশিয়াল ফাংশন, কতগুলো ফাংশন আমি বলেছিলাম, হ্যাঁ, তার জন্য মনে রাখতে হবে আই মানে ইনভার্স ফাংশন, LAT লেট, এল মানে লগারিদম, এ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, টি মানে ট্রিগোনোমেট্রিক, অ্যান্ড লাস্টে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল সে ই আছে মানে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এটা ডেরিভেটিভ নিয়ে নিলাম আমরা। তো এটা ফ্রেজভাবে লিখলে এরকম হচ্ছে I0/RC ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস T/RC। এখানে একটা জিনিস বলে নিই, ই টু দি পাওয়ার অফ 0 যদি থাকে তার মানে হয়ে যাবে 1, ই টু দি পাওয়ার অফ ইনফাইনাইট থাকলে হয়ে যাবে 0। এটা মুখস্থ করে নাও, হ্যাঁ? সাইন 0 ডিগ্রি আর কস 0 ডিগ্রির মতো, হ্যাঁ? সাইন 0 ডিগ্রি থাকলে হয়ে যাবে কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1, আর সাইন 0 ডিগ্রি হচ্ছে কত? 0। ওই রকম মনে রাখো, মোটামুটি একটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো এটা মনের সব জিনিসটা একসাথে তো দেখানো পসিবল নয়। তাহলে I0/RC ই টু দি পাওয়ার মাইনাস T/RC। এবার তুমি T=0 বসিয়ে দাও। তাহলে T=0 বসালে কি হচ্ছে দেখো, প্রথমে T=0 বসিয়ে দাও। তাহলে 0 বসালে এখানে লিখে দিচ্ছি কি হচ্ছে, না এখানে লিখি, হ্যাঁ, di/dt। তাহলে di/dt কত হচ্ছে, সরি এখানটা ই টু দি পাওয়ার 0 মানে কত বললাম? 1। তার মানে হয়ে গেল মাইনাস অফ I0/RC, ঠিক আছে? তারপরে di/dt এটা কখন? যখন T=0 বসাচ্ছি আমি। তারপর di/dt ইকুয়াল টু কত হয়ে যাবে? RC বসিয়ে দাও। RC বসালে RC কেটে যাচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার -1 হচ্ছে, তার মানে I0/RC
মাইনাসটা আছে না, মাইনাস অফ দিস আছে আবার, মাইনাস অফ এত ইন্টু 1/e, কারণ e⁻1টা নিচে আসবে, তারপরে কত আছে 10RC, একই ব্যাপার, -10 হয়ে যাবে জাস্ট। তার মানে এটা di/dt হয়ে যাবে মাইনাস অফ I0/r ইন্টু তোমার হয়ে গেল 1/e হবে না, 1/e⁻10 হয়ে যাবে, কারণ ওখানে 10 কেটে যাচ্ছে। আচ্ছা দেখে নিই আনসারটা ঠিকঠাক করলাম কি না। হ্যাঁ, অনেক সময় প্লাস মাইনাস 1 to 1 মিস্টেক হয়ে যায়, তখন আবার এটা কাটাকুটি করতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো 23 এরটা করে নিই। হ্যাঁ, দ্য ইলেকট্রিক কারেন্ট ইন এ ডিসচার্জিং RC সার্কিট ইজ গিভেন বাই দিস ওয়ান। 23 এটা করলে কি হবে? হ্যাঁ, তারপরে একটু অন্য প্যাটার্ন আছে, তার পরের ভিডিওতে আমরা করতে পারবো। ঠিক আছে, চলো 23 এরটা লিখে ফেলো তাড়াতাড়ির মধ্যে। হ্যাঁ, স্ক্রিনে দেখো দেখা যাচ্ছে, চটজলদি লিখে ফেলো, তোমরাও একটু করবে এগুলো বাড়িতে, বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই সিবর্মাটাকে বোঝার আছে, অনেক বোঝার আছে, একটু ফলো করতে থাকো। দেখো প্রতিদিন একটু ডিফারেন্টভাবে আমি চেষ্টা করছি বোঝানোর। হ্যাঁ, যে নূতনত্ব কীভাবে কনসেপ্টটাকে ক্লিয়ার করা যায়। সো I=I0, আর তোমরা যদি এটা আরও ডিটেলসে জানতে চাও তাহলে ট্রানজিয়েন্ট কারেন্ট বলে একটা ভিডিও থাকবে, ট্রানজিয়েন্ট, সেটা 12 ফিজিক্সে যাবে। হ্যাঁ, 12 ফিজিক্সে গিয়ে তুমি কারেন্ট ইলেকট্রিসিটি অল্টারনেটিং কারেন্ট পোর্শনে বা কারেন্ট ইলেকট্রিসিটি থ্রু আ কন্ডাক্টারে খোঁজ করবে, তাই পাবে ট্রানজিয়েন্ট কারেন্ট, ট্রানজিয়েন্ট নেচার অফ কারেন্ট। এই কনসেপ্টটা খুব সুন্দরভাবে ডিটেলস আমি ডিসক্রাইব করেছি, যেখানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি কী। যাই হোক, এখন তোমাকে অত শত জানতে হবে না, যে ডিফারেন্সিয়েশন জানলে কাজ হয়ে যাবে। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ কী করে করতে হয় ক্যালকুলাসে গিয়ে শিখে নাও। I and R see the parameters and let I=I0, I0 মানে সবসময় এটাকে পিক ভ্যালুকে বোঝায়, দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার, আর হচ্ছে 6 × 10⁵। হ্যাঁ, পরেই আমরা পড়বো যখন সিগনিফিক্যান্ট ফিগার, তখন 2.00 আর 2 এর মধ্যে কি ডিফারেন্স আছে আমি ওইটা ডিসকাস করবো। ঠিক আছে, চলো এখন আপাতত আমি ভ্যালুটাই জাস্ট লিখছি, 0.5 মাইক্রোফ্যারাড মানে 10⁻6 ফ্যারাড, মাইক্রোটাকে কনভার্ট করে নিলাম। হ্যাঁ, ফাইন্ড দ্য কারেন্ট অ্যাট t = 0.3 সেকেন্ড, 0.3 সেকেন্ড অ্যান্ড t = approximate the value at t = 0.31 সেকেন্ড। চলো এই দুটো আমরা করে ফেলি। তাহলে এটাকে আমি কি করব, কি ক্যালকুলেট করতে বলেছে সেটাই তো দেখলাম। ফাইন্ড দ্য কারেন্ট অ্যাট এত, ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। আচ্ছা, ফাইন্ড দ্য কারেন্ট অ্যান্ড ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। প্রথমে ফাইন্ড দ্য কারেন্ট, এটা ফাইন্ড দ্য কারেন্ট অ্যান্ড ফাইন্ড দ্য রেট অফ কারেন্ট, দুটো বের করতে হবে, এখানে একটাই বের করতে হবে। আচ্ছা, তাহলে কারেন্টটা প্রথমে বের করে ফেলি। হ্যাঁ, ফাইন্ড দ্য কারেন্ট, কারেন্ট বলতে এটাই বের করতে বলেছে। তাহলে I0 × e⁻t/RC, ভ্যালুগুলো বসিয়ে দিই। I0 এর ভ্যালু কত বলেছে, 2 × e⁻t মানে হচ্ছে তোমার 0.3, আর RC এর ভ্যালুটা কত বের করেন, এটাকে বলে টাইম কনস্ট্যান্ট। সো RC এর ভ্যালুটা ক্যালকুলেট করাটাই বেটার আলাদা করে। 6 × 10⁵ সিটা হচ্ছে 0.5 × 10⁻6, খুব সহজ, 5 × 6 = 30 মানে 3 হয়ে গেল, কারণ এই পয়েন্ট আছে একটা, আর এইটা থেকে একটা 10⁻1 হচ্ছে, দেখো 5 আর 6 মানে 10 ভাগ হচ্ছে, যেমন 0.3 আসছে এই ক্যালকুলেশনটা, এত সেকেন্ড। হ্যাঁ, সেকেন্ড কেন, কারণ RC-র ইউনিটটা সেকেন্ডই হয়। ঠিক আছে, এটা টাইম কনস্ট্যান্ট। অনেক সময় জয়েন্টে একটা কোশ্চেন এসে যায় যে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ RC, ডাইমেনশন মানে মাত্রা, RC-এর মাত্রা কত, তখন তুমি জাস্ট লিখবে টি, মন দিয়ে শুনবে এগুলো। তো 0.3/0.3 খুব সহজ, তার মানে 2/e হয়ে গেল। e⁻1টা নিচে আসবে, ই হয়ে যাবে, তাহলে আনসার বেরিয়ে গেলো একটা, ফার্স্টেরটা। চলো সেকেন্ড এটা বলেছে রেট মানে হচ্ছে di/dt, সেকেন্ডের আনসারটার জন্য di/dt করতে হবে। তাহলে -1/RC × I0 e⁻t/RC, এর আগের অঙ্কটাতে যেমন দেখিয়েছি সেই মতো করে ভ্যালুটা বসিয়ে দাও জাস্ট। আচ্ছা, এরপরে কি আর খুব একটা বোঝানোর কিছু নেই, কারণ কি দেখো I0 × দিস, এই ভ্যালুটা তো আমি এখনই ক্যালকুলেট করলাম। I0 × e⁻t/CR, এটা ক্যালকুলেট করে আমার এলো 2/e, তাহলে এখানে 2/e লিখে দাও, ব্যাস হয়ে গেল অঙ্ক, di/dt, খুব সহজেই। আরেকটা কি করতে হবে, আরেকবার এটা তুমিও করে নিতে পারবে। di/dt মানে এই যে টাইম, এই টাইমের জায়গাতে তোমাকে 3 নম্বরটার জন্য, হ্যাঁ, I1/RC হলো, এটা লিখে দিলাম। I0 এর ভ্যালুটাও তুমি লিখে দিলাম, I0
ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি এর জায়গায় 0.31 বসাবো, 31 বাই আরসি, আরসি মানে তো 0.3। তো এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে নাও, এটা ক্যালকুলেশন করলে আর ভ্যালু সি টি এইগুলো বসিয়ে দেবে। হ্যাঁ, এইগুলো বসানোর পর তোমার আনসার চলে আসবে 23-এরটা। আচ্ছা 2/e এটা এলো, এটা আসবে -20/3, 20 আর সি এর ভ্যালুটা ক্যালকুলেট করবে, আর ইন্টু সি হলে কত হচ্ছে। হ্যাঁ, আর এটা আসবে 5.8/3, এটা আসবে 5.8/3e। কিছু নাই, আর ইন্টু সি, ভয় পাবার কিছু নেই, আর এর ভ্যালু আছে, সি এর ভ্যালু আছে, আর সিটা প্রোডাক্ট করলে কত হচ্ছে, আর সিটা প্রোডাক্ট করেছি তো আমি অলরেডি করেছি 0.3, এখানে 0.3 বসিয়ে দাও, 1/RC, 1/0.3, হ্যাঁ মানে হচ্ছে 20/3 হয়ে গেল, -20/3 ই 3, দেখো 0.3 উপরে একটা 10 দিলাম, 20 হয়ে গেল, 20/3 একই জিনিস এখানে বসিয়ে দাও, এখানে 0.3 বসিয়ে দেবে এর জায়গাতে, আই নটের জায়গাতে 2 বসিয়ে দেবে, মানে 20/3 ইন্টু ই, ঠিক আছে, ই এর ই টু দি পাওয়ার অফ দিস এই ভ্যালুটা বসিয়ে দাও, ঠিক আছে, ই টু দি পাওয়ার অফ দিস বসালেই এটা চলে আসবে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বুঝলাম যে কারেন্ট একটা আরসি বলে একটা সার্কিট রয়েছে, সার্কিট মানে কারেন্ট যে অল্টারনেটিং কারেন্ট বা এরকম কারেন্টে যখন ডিসি কারেন্টের গ্রোথ হয়, গ্রোথ মানে কোনো এক জায়গাতে যখন ট্রান্সফরমেশন হচ্ছে চার্জের ট্রান্সফরমেশনটাকে কী বলে, কারেন্ট বলে, এবং সেই কারেন্টের পরিবর্তন হচ্ছে, এবং কারেন্টের পরিবর্তন অ্যাকচুয়ালি আমার জানার উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো পরিবর্তন, চেঞ্জ যে বোঝাচ্ছি, সেটাই কিন্তু এই টোটাল যে নিউমেরিক্যালসগুলো করলাম এগুলোর মেন কনসেপ্ট, রেট যেটাকে বোঝাচ্ছে, রেট মেজার। তো ডিফারেন্সিয়েশন ইজ দ্য রেট মেজার। লাস্টে আমি কনক্লুশন এইটাই বলবো যে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে, ডিফারেন্সিয়েশন ইজ দ্য রেট মেজার, রেট মেজার। ডিফারেন্সিয়েশন মানে কি করে, রেট মেজার করে। হ্যাঁ, রেট অফ ফ্লো হতে পারে, যে কোনো একটা ব্লটিং পেপারের উপরে এক ড্রপ কালি ফেলেছো, কালিটা স্প্রেড আউট করছে, মানে DA/DT, এরিয়ার চেঞ্জ হচ্ছে কতটা, ঠিক আছে, একজন একটা খাল কাটছে গোল করে করে, কেটে যাচ্ছে, রেট অফ ডেপথ DH/DT, টাইমের রেসপেক্টে কতটা ও নিচের দিকে যাচ্ছে, বোরিং করে না, গর্ত করে, সেইটা গর্তটা কত তাড়াতাড়ি করে পাচ্ছে। সূর্য এই দিক থেকে আস্তে আস্তে যাচ্ছে, এটা কোনো কিছু রেখেছি এখানে ডান্ডা বা লাঠি, সেটা আস্তে আস্তে তার শ্যাডোটা চেঞ্জ হচ্ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে, ছোট হচ্ছে, এই যে কনসেপ্টটা রেট অফ চেঞ্জ। তো এইভাবে আমরা রেট অফ চেঞ্জটাকে মেজার করার একটা প্রসেস, রেট মেজার করা। আরও অ্যাপ্লিকেশানস আছে, এরপরে আরও অ্যাপ্লিকেশানস করব, এরপর হচ্ছে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশানগুলো করব। তাই আমি আপাতত এখানেই থাকলো, নেক্সট ভিডিওতে আমি বাকি পোর্শনসটা দিচ্ছি। থ্যাংক ইউ। আর হ্যাঁ, লাস্টের একটা কথা বলেছি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা লাস্টে দেখো একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে রেড মতো, ওইটা প্রেস করবে এবং তার সাথে সাথে বেল আইকনের অলে ক্লিক করে রাখলে নোটিফিকেশানগুলো চলে যাবে। থ্যাংক ইউ।